কখনো ভেবে দেখেছেন আমরা যা কিছু কিনি তার একটা লুকানো দাম আছে। পরিবেশের ওপর তার যে প্রভাব সেটাও কিন্তু একটা খরচ। কিন্তু সেই দামটা যদি প্রাইস ট্যাগে না থাকে তাহলে তার মূল্যটা আসলে কে দিচ্ছে? চলুন আজ আমরা দূষণের সেই অদৃশ্য খরচের রহস্যটা একটু উন্মোচন করি। একটু ভেবে দেখুন তো, একটা ধোঁয়া ওঠা কারখানা আর একটা ছোট্ট উপকারী মৌমাছি, এদের মধ্যে মিল কোথায় থাকতে পারে? একটা তো ক্ষতি করে, আরেকটা করে উপকার। কিন্তু অর্থনীতির চোখে এদের মধ্যে একটা দারুণ মিল আছে। কি সেটা বলুন তো? আচ্ছা, উত্তরটা হলো দুটোই হচ্ছে। এক্সটার্নালিটি বা বাহ্যিকতার দারুণ উদাহরণ। মানে কারখানার ধোঁয়া থেকে যখন আশেপাশের কেউ অসুস্থ হচ্ছে, তার চিকিৎসার খরচ তো আর কারখানা দিচ্ছে না, তাই না? এটাই হলো নেগেটিভ এক্সটার্নালিটি। আবার ঠিক এর উল্টোটা ভাবুন। মৌমাছি যখন পাশের ক্ষেতের ফসলে পরাগায়ন করে দিচ্ছে, তখন তো কৃষক তার জন্য মৌমাছির মালিককে কোনো টাকা দিচ্ছেন না। এটা হলো পজিটিভ এক্সটার্নালিটি। তার মানে সহজ কথায় বলতে গেলে পরিবেশগত বাহ্যিকতা হল কোনো একটা অর্থনৈতিক কাজের এমন একটা প্রভাব যার দামটা যে ওই কাজটা করছে তাকে দিতে হচ্ছে না। আর এই যে অদৃশ্য খরচ, এটাই কিন্তু অর্থনীতির জন্য একটা বিশাল চ্যালেঞ্জ তৈরি করে। কিন্তু প্রশ্ন হল, এই অদৃশ্য খরচগুলো এত বড় সমস্যা কেন? মানে বাজার কেন নিজে থেকেই এর একটা সমাধান বের করতে পারে না? ঠিক এখানে চলে আসে মার্কেট ফেলিয়ার বা বাজারের ব্যর্থতার ধারণাটা। একটু ভাবুন তো, যখন একটা পণ্যের দাম ঠিক করা হয় তখন কি ভাবা হয়? সাধারণত শুধু তার উৎপাদনের খরচটাই। কিন্তু ওই পণ্যটা বানাতে গিয়ে পরিবেশের যে কি পরিমাণ ক্ষতি হলো, সেই খরচটা তো দামের সাথে যোগই করা হচ্ছে না। ফলে কি হচ্ছে? দূষণকারীরা তাদের ক্ষতির আসল মূল্যটা না দিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর অর্থনীতিতে ঠিক এই পরিস্থিতিকেই বলা হয় মার্কেট ফেলিয়ার বা বাজারের ব্যর্থতা। যেহেতু পরিবেশের ক্ষতির যে একটা বিশাল সামাজিক খরচ আছে, সেটা পণ্যের দামে আসছে না, তাই বাজার কি করছে? ক্ষতিকারক জিনিস প্রয়োজনের চেয়ে অনেক বেশি উৎপাদন করে ফেলছে। আচ্ছা, তাহলে সমাধানটা কি হতে পারে? প্রথম উপায়টা কিন্তু বেশ সোজাসাপটা। যে দূষণ করবে তাকেই তার করা ক্ষতির জন্য মূল্য দিতে হবে। মানে দূষণের জন্য জরিমানা বা ফি দিতে বাধ্য করা। ব্যাপারটা বুঝতে চলুন একটা পার্কের কথা ভাবি। ধরুন কয়েকজন মিলে একটা পার্ক নোংরা করল। এখন যদি এমন একটা নিয়ম করা হয় যে যে যত বেশি নোংরা করবে তাকে তত বেশি ম্যাস ফি বা ময়লার জরিমানা দিতে হবে, আর সেই টাকা দিয়েই পার্কটা আবার আগের মতো পরিষ্কার করা হবে। দূষণ ফি-এর আইডিয়াটাও কিন্তু একেবারে এমনই। আর এই যে মিসফিয়ার আইডিয়াটা, অর্থনীতির ভাষায় একেই বলা হয় পিগোভিয়ান ট্যাক্স। কার্বন ট্যাক্স হলো এর সবচেয়ে পরিচিত একটা উদাহরণ। এর মূল কাজটা কি? দূষণের যে আসল সামাজিক খরচটা আছে, সেটাকে ওই ক্ষতিকারক কাজের দামের সাথে সরাসরি জুড়ে দেওয়া। মানে এক কথায় বলতে গেলে পিগোভিয়ান ট্যাক্সের লক্ষ্য একটাই: পরিবেশের যে লুকানো খরচটা আছে সেটাকে সবার সামনে একেবারে পণ্যের প্রাইস ট্যাগে নিয়ে আসা। এতে কি হবে? দূষণ করাটা আরও ব্যয়বহুল হয়ে উঠবে, আর কোম্পানিগুলো দূষণ কমাতে একরকম বাধ্য হবে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় সমাধানে। এটা দূষণের বিষয়টাকে একদম অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখে। এই পদ্ধতিতে দূষণের ওপর একটা নির্দিষ্ট বাজেট বা বলা যেতে পারে একটা সীমা বেঁধে দেওয়া হয়। ব্যাপারটা অনেকটা এরকম যে দূষণ করার জন্য একটা সীমিত অধিকার তৈরি করা হচ্ছে, যেটা আবার বাজারে কেনাবেচাও করা যাবে। এটাকে একটা পিৎজার উদাহরণ দিয়ে খুব সহজে বোঝা যায়। ধরুন একটা দলকে একটাই বড় পিৎজা দেওয়া হলো। এর চেয়ে বেশি এক টুকরোও নয়। এটা হলো ক্যাপ বা সর্বোচ্চ সীমা। এরপর দলের প্রত্যেককে নির্দিষ্ট কয়েকটা করে স্লাইস দেওয়া হলো। এটা হলো অ্যালাওয়েন্স বা তাদের অনুমতি। এখন ধরুন কারো সব স্লাইস খাওয়ার ইচ্ছে নেই। সে কি করতে পারে? তার বাড়তি স্লাইসগুলো অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারে, যার হয়তো আরও বেশি খিদে পেয়েছে। এটাই হলো ট্রেড বা বাণিজ্য। পিৎজার এই সহজ আইডিয়াটাই হলো আসলে ক্যাপ অ্যান্ড ট্রেড সিস্টেম। এখানে সরকার কি করে? মোট দূষণের একটা সর্বোচ্চ সীমা মানে ক্যাপ ঠিক করে দেয়। তারপর কোম্পানিগুলোকে দূষণ করার জন্য সীমিত কিছু অনুমতিপত্র বা অ্যালাওয়েন্স দেয়, যেগুলো তারা নিজেদের মধ্যে কেনাবেচা করতে পারে। এই টেবিলটা দেখুন, দুটো সমাধানের পার্থক্যটা কি দারুণভাবে বোঝা যাচ্ছে। পিগোভিয়ান ট্যাক্স কি করছে? এটা দূষণের দামটা ঠিক করে দিচ্ছে।
অন্যদিকে ক্যাপ অ্যান্ড ট্রিট সিস্টেম দূষণের পরিমাণটা নির্দিষ্ট করে দিচ্ছে। তার মানে একটা লক্ষ্য হলো খরচ বাড়িয়ে দূষণকে নিরুৎসাহিত করা, আর অন্যটা লক্ষ্য হলো দূষণের একটা সর্বোচ্চ মাত্রা নিশ্চিত করা, যাই হোক না কেন। তো এই দুটো সমাধানের পেছনেই কিন্তু একটা খুব শক্তিশালী মূল নীতি কাজ করছে। চলুন সেই নীতিটা কি আর বাস্তব জীবনে এর প্রয়োগটা কেমন হতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক। যেমন ধরুন আমাদের দেশেই বাংলাদেশে যখন চামড়া বা টেক্সটাইল কারখানা থেকে বর্জ্য বেরিয়ে নদীতে মেশে তখন কি হয়? নদীর মাছ মরে যায়, জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটা কিন্তু নেতিবাচক বাহ্যিকতার একটা ক্লাসিক উদাহরণ, যেখানে ক্ষতির বোঝাটা কারখানাগুলোর ওপর না পড়ে পুরো সমাজের ওপর এসে পড়ছে। এই সমস্যার গোড়ায় যে নীতিটা কাজ করে তা হলো এই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা ধারণা: দূষণকারী মূল্য দেবে। ইংরেজিতে একেই বলা হয় পলিউটার পেজ প্রিন্সিপাল। এর মূল কথাটা খুবই পরিষ্কার: যারা দূষণ সৃষ্টি করবে তাদেরকেই সেই দূষণ সামলানোর খরচটা বহন করতে হবে। এটা শুধু একটা অর্থনৈতিক থিওরি নয়, এটা আসলে একটা নৈতিক অবস্থানও বটে। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, যদি দূষণকারীকেই মূল্য দিতে হয়, তাহলে সেই খরচের বোঝাটা শেষ পর্যন্ত কার ঘাড়ে গিয়ে পড়ে? কোম্পানির ওপর, নাকি আমাদের মতো ক্রেতাদের ওপর, নাকি অন্য কারো? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।